আলোচ্য আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়টি হলো শুভ চিন্তা, শুভ চেতনা, বোধ নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে এই শুভ চেতনা বোধ আ কবি জীবনানন্দ দাশ কার মধ্যে উদয়ের কথা বলেছেন, তাই না? তো দেখো প্রথমত হচ্ছে তোমাদের কবিতার যে নাম হেডলাইন বা শিরোনাম সুচেতনা, আ এটা একটা উপসর্গ গঠিত শব্দ। দেখো সু যোগ চেতনা। ঠিক আছে? তাহলে সু একটা কি স্যার? উপসর্গ। তাই না? চেতনা শব্দটির সাথে সু উপসর্গটি যুক্ত হয়ে নতুন শব্দ হয়েছে সুচেতনা। বুঝা গেছে? এবার আসেন সুচেতনা শব্দের অর্থ কি? সুচেতনা শব্দের অর্থ হচ্ছে শুভ চেতনা, শুভ চিন্তা, মানে যেটাকে আমরা ভালো চিন্তা বলছি। ঠিক আছে? আ তাহলে এটাকে আমরা লিখতে পারি শুভ চিন্তা। ঠিক আছে? বা শুভ চেতনা। হ্যাঁ? এখন কবি জীবনানন্দ দাশ কেন কবিতাটিকে সুচেতনা নামকরণ করেছেন? তার আগে তোমরা কি কেউ বলতে পারো সুচেতনা এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কে বলতে পারো? আচ্ছা, তোমরা বোধহয় ভুলে গেছো। আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। জীবনানন্দ দাশের বেশ কিছু জনপ্রিয় কাব্যগ্রন্থ রয়েছে। আ যেমন 'রূপসী বাংলা', 'বেলা অবেলা কালবেলা', 'মহাপৃথিবী', 'বনলতা সেন', 'ধূসর পান্ডুলিপি'। ঠিক আছে? এগুলো তার লিখা অন্যতম কাব্যগ্রন্থ। আর তার লিখা গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং পাঠক আ কের কাছে সমাদৃত হয়েছে, পাঠক জনপ্রিয়তা পেয়েছে 'বনলতা সেন' কাব্যগ্রন্থটি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বনলতা সেন কাব্যগ্রন্থটি লিখা হয়েছে ২য় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে। মানে তখন ২য় বিশ্বযুদ্ধ পৃথিবীর মধ্যে চলছে। সো আমরা সবাই জানি ২য় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আ ১৯৩৯ সালে 1939 এ এবং এই যুদ্ধটা 1945 বাংলায় ১৯৪৫ সাল পর্যন্ত চলমান ছিল। আর জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪২ সালে 1942 তে। তার মানে তিনি যে সময়টাতে এই কাব্যগ্রন্থটি লিখছেন, এই কবিতার বইটি লিখছেন, সেই সময়টাতে পুরো পৃথিবীব্যাপী একটা সংকটময় পরিস্থিতি চলছিল। চারদিকে মারামারি, হানাহানি, মনুষ্যত্ববোধের এটা কি জান আমরা যদি বলি মনুষ্যত্ববোধের বা মানব মর্যাদার হানি হয়েছিল। ঠিক আছে? ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি সুচেতনা কবিতাটি লিখছেন। অর্থাৎ এই এই কবিতার মধ্যে মানুষের মানুষে যে হানাহানি, তার পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে যে শুভ চিন্তাবোধ লোপ পেয়েছিল, সে বিষয়টাকে তিনি এখানে এই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছেন। তো দেখো ১ম লাইনটা কি বলেছে? সুচেতনা, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। আমি ১ম এ এই ২ টা লাইন বুঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে একটা শব্দ আছে দূরতর। স্যার এটাকে আ I থিংক তোমরা ডিগ্রি বুঝো। ইংরেজি গ্রামারের মধ্যে তোমরা ডিগ্রি পড়েছ না? পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ। ঠিক আছে? সো কম্পারেটিভ কখন হয়? যখন ২ এর মধ্যে তুলনা হয়। তাই না? তো আমাদের বাংলায় যখন ২ টি আ মধ্যে তুলনা হয়, ২ এর অধিকের মধ্যে তুলনা হয়। ঠিক আছে? তখন সেটাকে আমরা ইউস করি তর। ঠিক আছে? যেমন দূরতর। ঠিক আছে? আবার তম হচ্ছে কি ২ টির মধ্যে হলে। ২ টির মধ্যে হলে তম আর ২ এর অধিকের মধ্যে যখন কম্পারিজন করা হয় তখন তর শব্দটা ইউস করা হচ্ছে। তো দেখেন আ অনেক দিক তো রয়েছে, তাই না? মানুষের অনেক গুণ, গুণের মধ্যে একটা গুণ হচ্ছে শুভ চিন্তা। তাই না? এখন বলছে, "তুমি এক দূরতর দ্বীপ।" এবার দেখেন দ্বীপ কি? দ্বীপকে ইংরেজিতে বলা হয় আইল্যান্ড। ঠিক আছে? চারদিকে পানি থাকবে, মাঝখানে কিছু ভূমি গড়ে উঠবে। যেমন আমরা যদি
বঙ্গোপসাগরের মাঝখানে কিছু দ্বীপের কথা বলি। ঠিক ওরকম একটি দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, একটা দ্বীপ। সেন্ট মার্টিনের চারদিকে হচ্ছে বঙ্গোপসাগরের পানি, ঠিক মাঝখানে একটা দ্বীপ জেগে উঠেছে। যেমন কুতুবদিয়ার কথা বলি আমরা, মহেশখালীর কথা বলি। আবার ঠিক একইভাবে আমরা বলতে পারি আন্দামান দ্বীপের কথা। তাই না? এগুলো হচ্ছে দ্বীপ হলো সাগরের মাঝখানে হঠাৎ করে কিছু মাটি উত্থিত হয়। আ মানে একটা এরিয়া জুড়ে, সেটাকে আমরা বলি দ্বীপ। তাহলে দ্বীপগুলোতে সাধারণত মানুষের বসতি কম থাকে। এটার কারণ কি? সেখানে বেঁচে থাকাটা খুবই কষ্টকর। সেখানে সুযোগ সুবিধা নাই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সেটা লোকালয় থেকে দূরে। লোকালয় মানে হচ্ছে গ্রাম। সমতল ভূমি থেকে সেটা কি হয়? দূরে থাকে, আলাদা থাকে। এখন এখন কি বলছে দেখো, মানুষের শুভ যে চিন্তাবোধ সেটাকে তিনি তুলনা করেছেন দূরতর দ্বীপের সাথে। অর্থাৎ দ্বীপ যেমন লোকালয় থেকে দূরে অবস্থান করে, ঠিক আছে? আলাদা হয়ে যায়, ডিটাচ থাকে। ঠিক একইভাবে এখানে মানুষের এই গুণটিকে কবি আ কি করেছেন? আলাদা চিন্তা করে ব্যবহার করেছেন। মানে এবং দ্বীপের সাথে তুলনা করেছেন। বলছে কি, মানুষের মধ্যে যে শুভ চিন্তাবোধ থাকার কথা ছিল, সেটা মানুষ থেকে দূরে গিয়ে এখন কি করছে? অবস্থান করছে। অর্থাৎ শুভ চিন্তাবোধ এখন মানুষের মধ্যে নাই। মনুষ্যত্ববোধ, বিবেক এখন মানুষের মধ্যে নাই। যার কারণে পৃথিবীর মানুষ একে অপরকে মারছে। মানুষের মধ্যে মারামারি, হানাহানি, রক্তাক্ততা লেগে আছে। কারণ মানুষের শুভ চিন্তা লোপ পেয়েছে। আবার পরে আরেকটা এক্সাম্পল দিয়েছে, সুচেতনা তুমি এখন বিকেলের নক্ষত্রের কাছে দূরতর দ্বীপের ন্যায়। আচ্ছা, বিকেলের নক্ষত্র কি? তোমরা কি কেউ বলতে পারো পৃথিবীতে একটা নক্ষত্র আছে, সেটার নাম কি? সূর্য। নক্ষত্রের নামটা কি? সূর্য। শোনো, নক্ষত্রের নিজস্ব কি রয়েছে? আলো রয়েছে। ঠিক আছে? দেখো, পৃথিবী একটা গ্রহ। আর সূর্য একটি নক্ষত্র। সাধারণত নক্ষত্রগুলো গ্রহের চেয়ে অনেক বেশি কি হয়? বড় হয়। এখন দেখেন, সূর্য যদি নক্ষত্র হয়, বিকেল বেলা সূর্য যখন আস্তে আস্তে ডুবে যায়, হেলে পড়ে, তখন মানুষের ছায়াটা কি হয়? আরো দীর্ঘ হয় না? লম্বা হয়ে যায় না? তাই না? একটা জিনিস দেখো, তুমি যখন আলোর বিপরীতে দাঁড়াবে, তখন তোমার ছায়াটা আরো কি হবে? লম্বা হবে, দীর্ঘ হবে। তার মানে কি, তোমার ছায়াটা তোমার থেকে অনেক বেশি দূরে মনে হবে। মূলত এখানে দূরত্ব বুঝাতে তিনি ২ টা এক্সাম্পল ইউস করেছেন। একটা হচ্ছে দূরতম দ্বীপ, আরেকটা হচ্ছে বিকেলের নক্ষত্র। তো বলছে কি, মানুষের মধ্যে যে শুভ চিন্তাটা থাকার কথা ছিল, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কারণ মানুষের মধ্যে শুভ চিন্তা রয়েছে, বিচার বুদ্ধি রয়েছে, আ বিচার বিচার বিবেচনা বোধ রয়েছে। সেজন্য মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয়। আর সেই মানুষের মধ্যে যখন শুভ চিন্তা চেতনাটা লোপ পেয়েছে, তখন তিনি সেটা বুঝাতে ব্যবহার করছেন, সুচেতনা তুমি এক দূরতম দ্বীপের ন্যায়। এখন সুচেতনা মানুষের মধ্যে নেই। এটা দূরতম দ্বীপের ন্যায় কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। যেরকম বিকেলের নক্ষত্রের কাছে দূরত্বটা যেমন অনেক বড় বুঝায়, ঠিক একই রকম সুচেতনাটা এখন মানুষ থেকে অনেক দূরে গিয়ে অবস্থান করছে। যেমন আমি তোমাদেরকে একটা মানুষের উক্তি বলি। তোমরা আব্দুল্লাহ আবু সাইদের নাম শুনেছ? তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। স্কুল কলেজগুলোতে বই পড়া নামে একটা কর্মসূচি হয়। ঠিক আছে? এবং ওদের একটা গান আছে, "আলো আমার আলো গো আলো ভুবন ভরা।" ঠিক আছে? এবং তাদের স্লোগান হচ্ছে "আলোকিত মানুষ চাই।" তো এই আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা বক্তব্য শোনার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি একসময় বলছেন যে তিনি সাধারণত বাংলাদেশের মানুষগুলোকে শুভ চিন্তার দিকে, বই পড়ার দিকে ছাত্রছাত্রীদেরকে অনেক বেশি আগ্রহী করার জন্য কাজ করে থাকেন। তিনি একটা বক্তব্য বলছেন, আমাদের বাংলাদেশে তথা আ মানে তথা পৃথিবীর মানুষগুলোর মধ্যে এখন যারা ভালো মানুষ রয়েছে, তারা খুব অসহায় হয়ে গেছে। ভালো মানুষরা খুব অসহায়। তারা একেবারে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। আর যারা খারাপ মানুষ, তারা সঙ্গবদ্ধ হচ্ছে। এইটা যেন এমন হয়েছে, একটা শয়তান আ হুক্কা হুয়া করে ডাক দিয়ে উঠলে, বাকির আশেপাশের অন্য শয়তানগুলো কিয়া হুয়া বলে এক ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। এবং তাদের এই ঐক্যবদ্ধতার কারণে ভালো মানুষগুলো কি হয়ে যাচ্ছে?
ডিটাচড হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে। ঠিক এটার কারণ কি? কারণ আমাদের পৃথিবীর মানুষের মধ্যে শুভ চিন্তা ধারণ করার মানুষের সংখ্যা দিন, দিন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তো বলছে দেখো, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। অর্থাৎ এইখানে বলছে মানে সুচেতনা এখন মানুষের মধ্যে আর অবস্থান করছে না। সুচেতনা যেন এখন দূরতম দ্বীপের বাসিন্দা হয়ে গেছে। আর সুচেতনা যেখানে বিরাজ করছে সেটা এখন বন-জঙ্গলে ঘেরা। অর্থাৎ সুচেতনা মানুষ থেকে এই ৪ টা লাইনের অর্থই হচ্ছে কি শুভ চিন্তাবোধ মানুষ থেকে দূরে চলে গেছে। যেটা মানুষের মধ্যে থাকার কথা ছিল। মূলত এই ৪ টা লাইনের একটাই কথা। পরের লাইন দেখো, আমি একেবারে রেড কালার দিয়ে দিয়েছি। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। এই কথাটা কেন বলেছে জানো? দেখো, আমরা জানি সভ্যতা বিনির্মাণ হওয়ার পর থেকে যে মানে পৃথিবীর যেসব রাষ্ট্রগুলো রয়েছে, বড়, বড় যে রাষ্ট্রগুলো রয়েছে, তারা আ তারা দিন, দিন সমৃদ্ধ হয়েছে, enrich হয়েছে। একই সাথে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে, শক্তি প্রদর্শন করে তারা আ তাদের আ কি করেছে? তাদের রাষ্ট্রের যে আয়তন সেটা বাড়ানোর জন্য চেষ্টা করছে। একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি আ আমরা যদি ফিলিস্তিনি বা ইসরায়েলের দিকে তাকাই, সেখানে প্রতিনিয়ত কি হচ্ছে? প্রতিনিয়ত মানুষের প্রাণ ঝরছে। আমরা যদি আ ইউক্রেন বা রাশিয়ার দিকে তাকাই, সেখানেও যুদ্ধ লেগেছে অনেক বছর হয়ে যাচ্ছে। এখনো সেখানে কি প্রতিনিয়ত সে যুদ্ধের দামামা বাড়ছে। এবং তার ফলশ্রুতিতে কি হচ্ছে? নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে বা মানুষ মারা যাচ্ছে। দিন শেষে যে মারা যাচ্ছে সেই তো আমার ভাই, সেই তো আমার বোন। তাই না? অথচ দেখো একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে মানুষের কি হচ্ছে? নিষ্ঠুর আ মৃত্যু হচ্ছে। তাই না? আমরা এই কিছুদিন আগে বাংলাদেশের কথাই না বলি। বাংলাদেশে যে আজকে যে আমরা মানুষরা বলছি স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার জন্য তো অনেক মানুষের রক্ত দিতে হয়েছে। তাই না? তার মানে কি স্যার দেখেন, এই পৃথিবীর রক্ত সফলতা অর্থাৎ মানে হচ্ছে যুদ্ধ, রক্তাক্ততা। এই পৃথিবীতে যুদ্ধ হয়েছে, রক্তপাত হয়েছে এবং যুদ্ধ ও রক্তপাতের মাধ্যমে সফলতাও এসেছে। সত্য। এটা সত্য। যে দেখেন যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের দ্বারা রক্তপাত হয়েছে এবং দিন শেষে সফলতাও এসেছে। এটা কিন্তু সত্য। তবু কবি বলছেন, তবু এটা শেষ সত্য নয়। মানে কি সুন্দর কথা দেখো যে যুদ্ধের মাধ্যমে সফলতা আসছে, রক্তপাত হয়েছে। হ্যাঁ, রক্তপাতের পরে এক পর্যায়ে গিয়ে সফলতাও আসছে। কিন্তু এটা তো শেষ সত্য নয়। কেন? তাহলে শেষ সত্যটা কি ছিল? দেখো, মানুষ আজকে যে civilized ভাবে বসবাস করছে, একটা সময় মানুষ যখন গুহাবাসী ছিল, মানুষ যখন গুহাবাসী থেকে আস্তে, আস্তে আ সভ্য জগতের সাথে পরিচয় হচ্ছে, যখন সভ্যতা বিনির্মাণের জন্য একে অপরের কাঁধে হাত মিলিয়ে কাজ করছে, তখন তাদের একটাই নীতি ছিল, একটাই প্রতিশ্রুতি ছিল। সেটা হলো ভালোবাসাকে ব্যক্ত করো, সহযোগিতার হাত বাড়িয়ে দাও, সহমর্মিতার হাত বাড়িয়ে দাও। অর্থাৎ দিন শেষে কথা ছিল কি? ভালোবাসাকে বিস্তৃত করো, ছড়িয়ে দাও। ভালোবাসাকে ব্যাপ্ত করো। কিন্তু আমরা পৃথিবীর মানুষরা সেটা ভুলে গেছি। যার কারণে ২য় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখতে হলো। যার কারণে 1971 এ আমাদেরকে মুক্তিযুদ্ধের মতো আ যুদ্ধ দেখতে হলো। ইউক্রেনের যুদ্ধ দেখতে হচ্ছে, আ ইউক্রেনের যুদ্ধ দেখতে হচ্ছে, ফিলিস্তিন-ইসরায়েলি যুদ্ধ দেখতে হচ্ছে, বাংলাদেশে যুদ্ধ দেখতে হচ্ছে। এটার কারণ হচ্ছে কি? আমরা ভালোবাসাকে ব্যক্ত করার যে প্রতিশ্রুতি, সেটা ভুলে গিয়ে এখন মারামারি, হানাহানিতে আবার কি হয়ে গেছি? লিপ্ত হয়ে গেছি। তার মানে আমরা সেই মূল নীতি থেকে সরে এসেছি। আমাদের শুভ চিন্তাবোধ মানুষ থেকে কি হয়ে গেছে? দূরে চলে গেছে। স্যার এই প্যারাটাতে কারো সমস্যা আছে? প্লিজ আমি তাইলে একসাথে স্যার বুঝাই শেষ ফেলি। সত্য নয়টা বুঝি নাই। শেষ সত্যটাই ছিল হচ্ছে কি ভালোবাসাকে ব্যক্ত করা। ভালোবাসা ব্যক্ত মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, স্প্রেড করা। ভালোবাসাকে স্প্রেড করে দেওয়া। ঠিক আছে? যেমন দেখেন আপনার পাশে একজন অসহায় মানুষ খেতে পাচ্ছে না, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
রক্তাক্ততা হচ্ছে সেখানে আপনি স্টপ করানো। ঠিক আছে? ভাই বলে মানুষকে কি করা? বুকে টেনে নেওয়া, বোন বলে বুকে টেনে নেওয়া। মানে এই জিনিসটা মানুষে সংঘাত, সহিংসতা না করে মানুষে ভালোবাসাটা বৃদ্ধি করা। তাহলে দেখেন ভালোবাসা কখন বৃদ্ধি হবে? যখন আপনার মধ্যে শুভ চিন্তার উদয় হবে, তখনই আপনার মধ্যে এই সহমর্মিতা, সহযোগিতার বিষয়টা আপনার মধ্যে গড়ে উঠবে আপনা আপনি। আর কারো একদম ফিল ফ্রি কোয়েশ্চেন করেন। তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আপনি কি বুঝাতে চেয়েছেন। স্যার লাস্টের দারুচিনি বনানীর ফাঁকে স্যার বেশি নাই। লাস্টের ২টা লাইনটা স্যার একটু আবার রিপিট করতে পারবেন? আচ্ছা, আমি দারুচিনির পরে লাস্টের ২ টা লাইন নিয়ে আবার কথা বলছি। স্যার দেখেন, দারুচিনি বনানীর ফাঁকে। দারুচিনি একটা গাছের নাম। তোমরা সাধারণত স্পাইসিস হিসেবে আমাদের এখন রান্না-বান্নায় এই দারুচিনিটা ইউস করছে। কিরকম? যে আমরা বলি দারচিনি দেন। তাই না? এই দারচিনিটা দারুচিনি। সুগন্ধি একটা বৃক্ষ। এটা সুগন্ধিযুক্ত গাছ। আর বনানী হচ্ছে কি? বনানী মানে হচ্ছে জঙ্গল, বন বুঝায়। অর্থাৎ সেই দারুচিনি সুগন্ধিযুক্ত বনে ঘেরা মানে সুগন্ধিযুক্ত একটা বনের মধ্যে এখন বসবাস করছে কে? সুচেতনা। তার মানে সুচেতনা জিনিসটা আসলে কি? এটা সৌন্দর্য। হ্যাঁ? এটা শুভ চিন্তা। তাই না? এটা কখনো শেষ হয়ে যায় না। হ্যাঁ? এটা মারামারি, হানাহানির মাধ্যমে শেষ হয় না। একটা জিনিস দেখেন, এত মারামারি, হানাহানি হয়েছে। এরপরও সুন্দর ইতিবাচক চিন্তার মানুষ এখনো পৃথিবীতে বেঁচে আছে। তার মানে এটা কখনো নিঃশেষিত হবে না। এটা কোন না কোন মানুষের মধ্যে কি থাকবে? বেঁচে থাকবে। এখন সুচেতনাটা কেন মানুষ থেকে দূরে চলে গেছে? কারণ পৃথিবীর মানুষ দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, হানাহানিতে লিপ্ত হয়েছে। এটার কারণ কি? যদি মানুষের মধ্যে সুচেতনতা থাকতো, কখনো তারা মারামারি, হানাহানিতে লিপ্ত হতো না। শুভ চিন্তা থাকলে, ভালো চিন্তা থাকলে কখনো মানুষ মারামারি, হানাহানিতে যেত না। আমি ২য় লাইন মানে ২য় কোয়েশ্চেন আনসার করছি। এই পৃথিবীর অনরক্ত সফলতা সত্য। মানে এই পৃথিবীতে যুদ্ধ, রক্তপাতের মাধ্যমে সফলতা আসছে। এটা সত্য। কিন্তু এটা শেষ সত্য নয়। মানে এই সফলতাই কিন্তু শেষ নয়। কারণ আমাদের পৃথিবীর সভ্যতা বিনির্মাণের, সভ্যতার শুরুর ১ম যে প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা ছিল সেটা হচ্ছে কি মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে ছড়িয়ে দেওয়া, ভালোবাসাকে ব্যক্ত করা। মারামারি, হানাহানি আমাদের কি ছিল না? মূলনীতি ছিল না। বলেন স্যার কারো সমস্যা? আর কেউ প্লিজ ফিল ফ্রি কোয়েশ্চেন করবেন। তাহলে ঝামেলা থাকলে এখনই শেষ হয়ে যাবে। রিদওয়ান। স্যার মূলনীতি মানে কি সুচেতনাটাই বোঝাচ্ছে? হ্যাঁ, মূলনীতি মানে মূল বিষয়টা কি ছিল? শুভ চিন্তা বোধের না, বিষয়টা ছিল হচ্ছে ভালোবাসাকে মানুষের মধ্যে ব্যক্ত করা। মারামারি, হানাহানি না। ওয়াজিহা, বুঝেছো? ইয়েস স্যার। ওকে, নেক্সট। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। আবার বলছি, আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। এই জায়গাটা আমি জাস্ট এই লাইনটা একটু ব্যাখ্যা করছি। স্যার রূঢ় মানে হচ্ছে কি তপ্ত, গরম, উত্তপ্ত। মানে রৌদ্র তো আমরা বুঝি। ঠিক আছে? এখন দেখেন, এই যে মারামারি, হানাহানি হচ্ছে, এটা দ্বারা এটা আসলে এ এ এটা এটা আমাদেরকে আহত করছে। তাই না? আপনি একটা জিনিস দেখেন, যখন কিছুদিন আগে অশান্ত বাংলাদেশ, যেদিকে গিয়েছি, একে মেরেছে, এই পক্ষ ওকে মারছে, এই পক্ষ আবার ওকে মারছে। মারামারি, হানাহানি, রক্তাক্ততা, এটা আমরা কোনভাবেই মেনে নিতে পারতাম না। আমি পার্সোনালি মেনে নিতে পারতাম না, এত রক্তপাত। তাই না? তার মানে আমার মতো বাংলাদেশে আরো অনেক মানুষ আছে, যারা একটা অশান্ত, অস্থির, অতৃপ্ত আত্মা নিয়ে ঘুরে বেড়িয়েছে। যারা এই মারামারি সহ্য করতে পারেনি। ঠিক আছে? তো এখানে কি বলছে? আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। অর্থাৎ পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, অনেকেই পৃথিবীতে আছে যারা কি করছে? মানে একটা অশান্ত আত্মা নিয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। কেন? পৃথিবীর এই মারামারি, হানাহানি, রক্তাক্ততা সহ্য করতে পারছে না। বুঝছেন? এই লাইনটা বুঝছেন? আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। রূঢ় রৌদ্র শব্দের অর্থ হচ্ছে উত্তপ্ত মানে কড়া রৌদ্রে। বাট এটা মেটাফোর হিসেবে ইউস করেছে। এটা উপমা দেওয়া হয়েছে। এখানে রূঢ় রৌদ্রের কথা বলা নাই। এখানে হচ্ছে অশান্ত, অতৃপ্ত আত্মার কথা বলছে। যে অচ অস স্যার অস অসন্তুষ্ট আত্মা, dissatisfied soul, যেটা মেনে নিতে পারছে না, যে আত্মাটা মেনে নিতে পারতেছে না আজকের এই পৃথিবীর অবস্থাটাকে। বলেন।
স্যার এটা একটু রিপিট করবেন স্যার, এটা বুঝি নাই। এটাই তো বলতেছি আমি। আবার বলছি। মানে দেখো, আমরা যদি আগের প্যারাটা থেকে আসি, আমাকে আগের প্যারায় কি বলেছে? আগের প্যারায় বলছে, পৃথিবীর এই রক্তাক্ত রণরক্ত সফলতা সত্য, কিন্তু এগুলো তবুও কি নয়? শেষ সত্য নয়। এখানে বলছে আজকে অনেক রূঢ়রৌদ্রে ঘুরে প্রাণ। অর্থাৎ কি? আজকে মানে কি? পৃথিবীর মধ্যে এখন অনেক মানুষ কি একটা অতৃপ্ত আত্মা নিয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ এই অশান্ত পৃথিবীর মারামারি, হানাহানি তারা এটা মেনে নিতে পারছে না। ফর দিস রিজন তারা কি? তাদের আত্মাটা অতৃপ্ত। তারা এটা মেনে নিতে পারতেছে না। পৃথিবীর পরের লাইন দেখো, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পড়ে আছে। একটা জিনিস দেখেন, বলছে, কবি বলছে আমি যখন আমার আমার পৃথিবীর মানুষকে ভালোবাসা দিতে গেলাম, তখন দেখলাম আমার হাতে আমি কি করেছি? আমার নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের বন্ধুকে, আত্মীয়কে হত্যা করেছি। ঠিক আছে? কখনো কখনো দেখবেন যে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে রক্তপাতের সূচনা করতে হয়। ঠিক আছে? একটা জিনিস দেখেন, এই যে বাংলাদেশে আজকে যে এত প্রাণ, এত রক্ত ঝরে গেল, ঠিক আছে? এটার একটাই লক্ষ্য ছিল, সেটা কি? শান্তি প্রতিষ্ঠা করা। ঠিক আছে? ছাত্রদের জয় হওয়া, অথবা আমরা যদি বলি শান্তি প্রতিষ্ঠা করা। তাহলে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে মানে একটা জিনিস দেখো, শুধু যে ছাত্ররা মরেছে তা না। ছাত্রদের আঘাতে আবার পুলিশ মরেছে। ছাত্রদের আঘাতে আবার আ অন্যান্য মানুষ মরেছে। তার মানে দেখো ২ পক্ষের মারা গেছে। এখন যে ছাত্রটা যে ছাত্রটার এখন ধরো বোধোদয় হলো যে আমার জন্য হয়তোবা কি করেছে? অনেক পুলিশ মারা গেছে। একটা মানুষ মারা গেছে। হ্যাঁ, মানে তার এটা বোধোদয়। কিন্তু এরপরও সে একটা জায়গায় স্যাটিসফাই। কেন? যে পৃথিবীতে যখন শান্তি প্রতিষ্ঠা করতে যেতে হবে। মানে তুমি যখন আ অধর্মকে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করতে যেতে হবে, তখন এক পক্ষকে তোমাকে মেরে ফেলতে হবে। তাই না? তখন কিন্তু রক্তপাত হবেই। কারণ তোমাকে এক পক্ষকে কি করতে হবে? যারা অশান্তি করছে তাদেরকে কি করতে হবে? মেরে ফেলতে হবে। তাই না? তার মানে কি রক্তপাতের সূচনা হচ্ছে এখানে। তো বলছে, ঠিক পৃথিবীতে ভালোবাসা প্রতিষ্ঠা করতে গিয়ে কবি দেখতে পাচ্ছেন, কবির নিজের হাতে যাদেরকে মেরেছেন তারা হয় কবির ভাই, অথবা বোন, অথবা বন্ধু, অথবা আত্মীয়স্বজন। কারণ জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। তাহলে মানুষে আদতে প্রাণের মিল, সত্যের মিল, আত্মার মিল রয়েছে। সেজন্য পৃথিবীর সকল মানুষ আমার ভাই, সকল মানুষ আমার কি? বোন, সকল মানুষ আমার আত্মীয়স্বজন। তাহলে আমি যাকে মারতে গেছি শান্তি প্রতিষ্ঠার জন্য, ঠিক আছে? সেই হচ্ছে কি আবার আমার আত্মীয়। স্যার এই জায়গাটা বুঝছেন? স্যার এখানে কি মনুষ্যত্ববোধ বোঝাচ্ছে? না, এখানে মনুষ্যত্ব বোধ না। আপনি পেজ নাম্বার কততে আছেন? আপনার বইয়ের? 29। একটা পেজ উল্টাবেন। প্লিজ উল্টাইলে বলেন, উল্টাইছেন? ইয়েস স্যার। একটা লাইন পড়তে বলবো আমি প্লিজ। একটা টিকাতে দেখো, ওই যে এই জায়গাটা আছে যে বন্ধু পরিজন পড়ে আছে। এই জায়গাটা একটা টিকা আছে না? দেখো তো এটার উপরে ইয়েস আছে? স্যার। ওইটা একটু বড় করে পড়ো তো প্লিজ। তাহলে আমার ব্যাখ্যা করতে একটু সহজ হবে। আমার কাছে বইটা নাই। প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি, রক্তপাতের ঘটনা ঘটে। অর্থাৎ অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় ভালোবাসার পরিণামে। বুঝছো এখন? মানে আমি বুঝাতে চেয়েছি যে আমি বাংলাদেশের এক্সাম্পলটা দিয়েছি। যে তুমি যদি প্রেম, সত্য, সৌন্দর্যকে প্রতিষ্ঠা করতে যাও, সেটা তোমাকে একটা পক্ষ কি করবে? বাধা দিবে না? তখন তোমাকে কি করতে হবে? তাদেরকে পৃথিবী থেকে উপড়ে ফেলতে হবে। তাহলে যখনই তুমি তাদেরকে উপড়ে ফেলতে যাচ্ছ, ঠিক তখনই কি হচ্ছে? রক্তপাত হচ্ছে। তাই না? অর্থাৎ অগণিত রক্তপাতের মধ্য দিয়েও কি করতে হয়? মানে প্রেম সত্যটাকে প্রতিষ্ঠা করতে হয়। ঠিক আছে? কিন্তু কবি বলছেন যে অগণিত রক্তপাতের মধ্যে দিয়ে আমি যে প্রেম সত্য প্রতিষ্ঠা করেছি, ঠিক আছে? আমি দেখছি আমার হাতে কি হয়েছে? আমার ভাই, বোন, বন্ধু, পরিজন নিহত হয়েছে। নিহত হয়ে পড়ে আছে। বুঝেছ এখন? নেক্সট। ইয়েস স্যার। পৃথিবীর গভীরতর অসুখ। এখন কেন? পৃথিবীর কেন অসুখ?
কারণ পৃথিবীর চারদিকে মারামারি, হানাহানি, রক্তাক্ততা, রণক্লান্ততা, মানে যুদ্ধের যে ক্লান্ততা সেটাকে বলছি রণক্লান্ততা। সেজন্য পৃথিবীর এখন গভীরতর অসুখ। পৃথিবীর যেদিকেই যাও তুমি যদি ২য় বিশ্বযুদ্ধের পরে আজকে ২০২৪ এও চিন্তা করো, তুমি পৃথিবীর যে প্রান্তে যাও মারামারি, হানাহানি লেগেই আছে। কোথাও শান্তি নাই। তার মানে কি পৃথিবী সুখে আছে? না। পৃথিবীর গভীরতর এখন অসুখে আক্রান্ত। কারণ পৃথিবীর যেদিকে যাও মারামারি। এরপর বলছে দেখো, এরপরও মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। কারণ কি? কারণ পৃথিবী পৃথিবীর চারদিকে মানুষ এত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এরপরও পৃথিবী কি করেছে? পৃথিবীর মানুষকে আলো বাতাস দিয়ে পৃথিবীতে স্থান দিয়েছে। এরপরও পৃথিবীর মানুষগুলোকে পৃথিবীকে এরপরও কি করেছে? পৃথিবীর মানুষগুলোকে পৃথিবী কি করেছে? স্থান দিয়েছে। সেজন্য বলছে আ মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। স্যার বলেন তো এই প্যারাটাতে সমস্যা আছে কিনা কারো? স্যার লাস্ট লাইন। মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। কারণ কি? দেখো মানুষ পৃথিবীর চারদিকে কি করেছে? ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাই না? চালাচ্ছে। এরপরও পৃথিবী কি করছে? মানুষগুলোকে ধারণ করছে, লালন করছে আলো বাতাস দিয়ে। সেজন্য পৃথিবীর কাছে কি? মানুষগুলো এরপরও ঋণী। সুচেতনা। এই পথে আলো জ্বেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। আগে আসেন স্যার। ক্রমমুক্তি কি? ধীরে মুক্তি পাবে। অর্থাৎ পৃথিবী যে সমস্যায় জর্জরিত হয়ে আছে, এখান থেকে ধীরে মুক্তি পাবে। কিভাবে? সুচেতনা এই পথে আলো জ্বেলে। অর্থাৎ এই সুচেতনাটা বীজটা, শুভ চিন্তার বীজ যদি তুমি পৃথিবীর মানুষের মধ্যে বুনে দিতে পারো, পৃথিবীর মানুষের মধ্যে যদি তুমি সুচেতনার বোধের উদয় ঘটাতে পারো বা সুচেতনার বীজ, শুভ চিন্তার বীজ, ইতিবাচক চিন্তার বীজ যদি তুমি পৃথিবীর মানুষের মধ্যে বুনে দিতে পারো, তবেই পৃথিবীর কি হবে? ক্রমমুক্তি হবে। পৃথিবী ধীরে এই ক্রান্তিকাল থেকে, এ ধরনের সমস্যা থেকে উত্তরণ হবে। কিন্তু সেটা তো একদিনে সম্ভব না। সেই অনেক শতাব্দী মুনি ঋষির কাজ। দেখো সেই অনেক শতাব্দী মানে শত বৎসর প্রয়োজন হবে। মুনি ঋষির প্রয়োজন হবে। মুনি ঋষি মানে কি? যারা পথ দেখাবে, যারা শুভ চিন্তার বীজ বুনে দিবে। অর্থাৎ দেখো আমি সৌমিত্র স্যার আজকে তোমাদেরকে বলছি যে নেতিবাচক দিক চিন্তা না করে ইতিবাচক দিকে আসো। ঠিক আমার মতো আরো অনেকে, কবির মতো আরো অনেকেই এই কাজটা করতে হবে। একজনে একদিনে এই কাজটা সম্ভব না। সেজন্য বলছে পৃথিবীর ক্রমমুক্তির অন্যতম শর্ত হচ্ছে কি স্যার? শুভ চিন্তার উদয় ঘটানো মানুষের মধ্যে। মনুষ্যত্ব বোধের উদয় ঘটানো। শুভ চেতনা মানুষের মধ্যে যদি কি হয়? উদয় হয়, তবেই পৃথিবীর কি হবে? ক্রমমুক্তি হবে। আর এই এক এ মানুষের মধ্যে এই বীজটা বুনে দেওয়ার জন্য আমাদের অনেক শতাব্দী অপেক্ষা করতে হবে। অনেক মনীষীকে কাজ করতে হবে। মানে অনেক মহাত্মাকে কাজ করতে হবে যারা মানুষের মধ্যে এই শুভ চিন্তার বীজ বুনে দিবে। বুঝেছেন? ইয়েস স্যার। নেক্সট। এই বাতাস কি পরম করুজ্জ্বল। একটু আস্তে যাচ্ছি। পরম শব্দের অর্থ হচ্ছে স্নিগ্ধ, মোলায়েম। স্নিগ্ধ বা মোলায়েম, কোমল, নরম। সূর্য, এটা তো আমরা বুঝি কর। স্যার এই কর শব্দের অর্থ হচ্ছে আলো। উজ্জ্বল শব্দের অর্থ তো আমরা বুঝি। তার মানে দেখো এই বাতাস কি স্নিগ্ধ, মোলায়েম, সূর্যের আলোয় উজ্জ্বল। দেখো পৃথিবীর শুরুর দিকে মানে দিনের শুরুর দিকে যে আলোটা সেটা অনেক স্নিগ্ধ হয়, অনেক মিষ্টি হয়। তো বলছে এ বাতাস কি পরম সূর্য কর উজ্জ্বল। মানে এই প্রকৃতি কত সুন্দর, কত পরম স্নিগ্ধ সূর্যের করে, সূর্যের আলোয় উজ্জ্বল। ঠিক মানব সমাজ ততদূর ভালো। দেখো প্রায় ততদূর ভালো মানব সমাজ। অর্থাৎ প্রকৃতির সাথে মানব সমাজের এক ধরনের কি করেছেন? এখানে তিনি মেটাফোর ইউস করেছেন বা তুলনা করেছেন যে মানব সমাজও প্রকৃতির ন্যায় স্নিগ্ধ, ভালো, মোলায়েম। ঠিক আছে? মানব সমাজকে এখানে তিনি মানব সমাজের কি করেছেন? গুণগান করেছেন। যে এ মানে দেখো এই বাতাস কি পরম মানে কি স্নিগ্ধ, মোলায়েম, সূর্যের আলোয় উজ্জ্বল। ঠিক
ততটুক স্নিগ্ধ কোমল ভালো হচ্ছে কি মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে দেখো কবির মতো আরো অনেকেই চেষ্টা করতেছে মানব সমাজটাকে কি করতে, মানে মানব সমাজটাকে নেতিবাচক দিক থেকে ইতিবাচক দিকে উত্তরণ করতে। তো বলছে দেখো আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে, নাবিক মানে হচ্ছে যিনি পথ দেখান, কান্ডারি। তো বলছে ক্লান্তিহীন যিনি অক্লান্ত, টার্কলেস যারা পথ প্রদর্শক রয়েছে তাদের হাতে কবি বলছে আমাদের মতো যারা ক্লান্তিহীন নাবিক রয়েছে, যারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে তাদের হাতে আজ নয়, ঠিক আছে, গড়ে দেব, মানে কবি তাদেরকে এই পৃথিবীটা একটা সুন্দর মানব সমাজ হিসেবে গড়ে দেবে, কিন্তু আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। অর্থাৎ এটা তো আর আজকে একদিনে সম্ভব নয়, এটার জন্য কি করতে হবে, অপেক্ষা করতে হবে ঢের দূর, মানে অনেক সময় অপেক্ষা করতে হবে, এবং একটা সময় কি হবে, অন্তিম প্রভাত হবে। অর্থাৎ অন্তিম মানে হচ্ছে শেষ, শেষবারের মতো প্রভাত হবে। প্রভাত মানে কি, আলো ফুটবে, যে পৃথিবী আবার একটা নতুন দিনের, অন্তিম প্রভাত বলতে কি নতুন দিনের সূচনা, ঠিক আছে। অর্থাৎ কবি চাইছেন কবির মতো যারা ক্লান্তিহীন ভাবে পৃথিবীর মঙ্গলের জন্য, শুভ চেতনার জন্য কাজ করে যাচ্ছেন, ঠিক ওরকম কোন একটা নতুন প্রজন্মের হাতে এই পৃথিবীটা দিয়ে যাবে। তবে সেটা আজ নয়, কোন একটা অন্তিম প্রভাতে, যেদিন নতুন দিন, নতুন পৃথিবীর কি হবে, সূর্যোদয় হবে, নতুন সূচনা হবে। বুঝেছো এই লাইনটা, এই প্যারাটা? ইয়েস স্যার। ওকে। ফার্স্টের 2 লাইন স্যার কি বলেছেন? এটা হচ্ছে মানে বলছেন প্রকৃতির ঠিক যতটুক ভালো, প্রকৃতি ঠিক ততটুক মোলায়েম, কোমল, আমাদের মানব সমাজটাও ঠিক ততটুক ভালো। এটাকে আমরা নষ্ট করে ফেলছি। এটাকে আমাদেরকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। ঠিক আছে? তো কবির মতো আরো অনেকেই কাজ করছে। কবি বলছে আমি তাদের হাতে একদিন এই পৃথিবীটা মানে এই সুন্দর পৃথিবীটা তুলে দিয়ে যাব। পড়া লেখ। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলো না এলে ভালোই হতো অনুভব করে। কি কি অনুভব দেখো, মানে কি আফসোস, যে বলছে মাটি পৃথিবীর টানে আমি মানব জন্মের ঘরে মানুষ হয়ে জন্মগ্রহণ করে ফেলেছি। জন্মগ্রহণ করার পরে তিনি মানে তিনি আবার আফসোস করছেন। মনে হচ্ছে এই পৃথিবীতে আমি মানুষ হয়ে না আসাটাই ভালো ছিল। কেন? এই যে একটা দেখো পৃথিবীর একমাত্র মানুষই হচ্ছে কি মানুষকে হত্যা করে। মানে একমাত্র প্রাণী যারা নিজেদের সত্তা থেকে নিজেরা হত্যা করে, মারে। ঠিক আছে? একজনের রক্তাক্ততাতে আরেকজনকে উল্লাস করে। তো এই যে মানুষের মধ্যে মারামারি, হানাহানি এগুলো দেখে তিনি খুব ক্ষোভ নিয়ে আফসোস নিয়ে বলছে, এই পৃথিবীতে মানুষ হয়ে আসাটাই বোধহয় তার কি হয়েছে? ভুল হয়েছে। কিন্তু পরক্ষণে তিনি আবার সুক্রিয়া প্রকাশ করছে। কখন? এসে যে গভীরতর লাভ হলো সেই সব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। অর্থাৎ ভোরবেলা এক বিন্দু শিশির বিন্দুর ডিউ ড্রপের যে সৌন্দর্য সেটা দেখে তিনি একেবারে কি হয়ে গেছেন? আনন্দে বিমোহিত হয়ে গেছেন। সেজন্য বলছি আমার পৃথিবীতে আসার পর আমার মনে হলো শুধু গভীরতর লাভ হয়েছে কখন? যখন আমি পৃথিবীর ভোরবেলার এই সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি। বুঝেছেন স্যার? আমি একটু ফাস্ট যাচ্ছি। নাইলে স্যার ৪০ মিনিটে শেষ করতে পারব না। দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। কিরকম? যে মানুষে মারামারি, হানাহানি এটা তো হওয়ার কথা না। ঠিক আছে? এটা দেখেছি। মানে যা হওয়ার নয় তা কিন্তু হয়েছে। কিন্তু তবুও শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। এই চিরন্তন, শাশ্বত মানে যে চিরন্তন রাত্রি মানে যে অন্ধকার পৃথিবীতে নেমে এসেছে, এই অন্ধকার কেটে গিয়ে একদিন অনন্ত সূর্যোদয় হবে। যে সূর্য আর কখনো ডুববে না। একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে। একটা সুন্দর সকাল হবে, সুন্দর সূর্যোদয় হবে। অর্থাৎ এই অমানিশা, এই অন্ধকার, মারামারি, হানাহানি একদিন নিঃশেষিত হয়ে যাবে এবং একটা নতুন পৃথিবীর সূচনা হবে। যে পৃথিবীটা মানুষের হবে, যেখানে মারামারি, হানাহানি, ধ্বংসযজ্ঞ, সহিংসতা থাকবে না।